নমস্কার বন্ধুরা। সেপ্টেম্বর 1983 মস্কোর কাছে এক গোপন বাংকারে বসে আছেন এক সোভিয়েত অফিসার। তার নাম স্ট্যানিস্লাভ পেট্রোভ। হঠাৎ সেই বাংকারের মধ্যে তার সামনে একটা লাল আলো জ্বলে উঠল। আলোটা ছিল একটা ওয়ার্নিং সিগন্যাল, যেটা দেখাচ্ছিল যে মার্কিনরা অনেক নিউক্লিয়ার মিসাইল ছুড়েছে, যেগুলো ছুটে আসছে রাশিয়ার দিকে। এই সময় উনি যদি রিপোর্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নও লঞ্চ করে দেবে নিজেদের মিসাইলস। এগুলো কিন্তু জেসি মিসাইল নয়, একেবারে নিউক্লিয়ার বোম লাগানো মিসাইল। শুরু হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়ার 3। ভেবে দেখুন, ওই মিসাইল ধ্বংস করে দিতে পারে গোটা দিল্লির মতো একটা জায়গা অথবা নিউ ইয়র্কের মতো বড় বড় শহর, আর মারা পড়তে পারে প্রায় 20 থেকে 50 লক্ষ মানুষ। এই অস্ত্রগুলি এতটাই মারাত্মক ছিল। কিন্তু পেট্রোভ একটু থেমে গেলেন। তার মনে হলো কিছু যেন ঠিক লাগছে না, কারণ ওই ওয়ার্নিংটা হচ্ছিল কম্পিউটারের গোলযোগ থেকে। মিসাইলগুলো আদৌ ছিল না। সেই একটি মানুষের সিক্স সেন্স বাঁচিয়ে দিল লক্ষ লক্ষ প্রাণ। এটা তো কিছুই নয়, আপনি অপেক্ষা করুন। কোল্ড ওয়ারে এরকম আরও অনেক ঘটনা আছে যা আমরা অনেকেই জানি না, এবং এগুলো খুব কমই সচরাচর শোনা যায়। কোল্ড ওয়ার শুধু ইস্ট আর ওয়েস্টকে ভাগ করেনি, এটা অ্যাক্সিডেন্টলি তৈরি করেছিল আল কায়দা, তালিবান, আর তারপরে শেপ করেছিল 9/11 অ্যাটাক। 1971 সালে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের সময় বে অফ বেঙ্গলে সোভিয়েত নিউক্লিয়ার সাবমেরিন আর আমেরিকান নেভির বিশাল যুদ্ধজাহাজ 7th ফ্লিট একদম মুখোমুখি দাঁড়িয়েছিল কলকাতার খুব কাছে। আর জানেন কি, এদের দুজনের মধ্যেই ছিল ফুললি লোডেড নিউক্লিয়ার বম। সোভিয়েতরা তৈরি করেছিল অনেক আন্ডারগ্রাউন্ড শহর নিউক্লিয়ার ওয়ার থেকে বাঁচার জন্য। সেই সময় রাশিয়া আর ইন্ডিয়ার এমন বন্ধুত্ব ছিল যে মস্কোতে তখন বলিউড স্টারসরা ছিল হলিউডের থেকেও বড়। এমনকি সোভিয়েত অ্যাস্ট্রোনটরা যখন মহাকাশযান করে সেখানে তারা নিয়ে যায় ইন্ডিয়ান কারি। জানেন কি, আজকের আপনার হাতে থাকা ওই স্মার্টফোন, স্যাটেলাইট, মাইক্রোচিপ, ইন্টারনেট, এমনকি গুগলের ম্যাপও সবকিছু এসেছে কোল্ড ওয়ার টেকনোলজি থেকে। ক্লাসে বন্ধুদের সাথে রেষারেষির কথা মনে আছে তো? কম্পিটিশনের জন্য অনেক সময় ভালো কিছুও হয়ে যায়। আর সবকিছুর ওপরে এটা ছিল স্পাইদের গোল্ডেন এজ। ওয়েস্ট আর ইস্টের মধ্যে ছড়িয়েছিল অপর দেশের গুপ্তচর, যেমন আমেরিকার সিআইএ অথবা রাশিয়ার কেজিবি। এরা এমনভাবে কাজ করত যা শুধু জেমস বন্ডের মতো সিনেমাতেই দেখা যায়, যেমন বিষ লাগানো ছাতা দিয়ে খুন, ডাবল স্পাই এজেন্ট যারা $1 মিলিয়ন কামাতো, আর এমন সব অত্যাধুনিক হাইটেক গ্যাজেটস যেগুলো দেখে মনে হয় জেমস বন্ডের মুভি থেকে উঠে এসেছে। আসুন আজকের পর্বে দেখা যাক এমন সব অজানা ঘটনা যা মেইন স্ট্রিম মিডিয়ায় খুব কম শোনা যায়, আর যেগুলো পড়ার বইতে আদৌ ছিল না। এটাই হচ্ছে আসল কোল্ড ওয়ার। ডিসেম্বর 1971 সাল। ইন্ডিয়া আর পাকিস্তান তখন তুমুল যুদ্ধে ব্যস্ত, কিন্তু আসল যুদ্ধক্ষেত্র ছিল ইন্ডিয়ান ওশনে, যেখানে ইউএস আর সোভিয়েত নেভি প্রায় নিউক্লিয়ার কনফ্রন্টেশনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। আমাদের হিস্ট্রি বইয়ে এই অংশটা প্রায় স্কিপ করে যায়। এখন যেমন ডোনাল্ড ট্রাম্প ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করছে, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করছিল। প্রাইভেট খবরে বলা হয় যে প্রেসিডেন্ট নিক্সন তখনকার ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে নিয়ে অনেক অপমানজনক কথা পর্যন্ত বলেছিল। কিন্তু শুধু কথা নয়, উনি চাইছিলেন ইন্ডিয়ার ওপর চাপ সৃষ্টি করতে। তাই ইউএস পাঠালো তাদের সবচেয়ে পাওয়ারফুল নেভাল ফোর্স, বিশাল যুদ্ধজাহাজ 7th ফ্লিট, যেটার মধ্যে ছিল নিউক্লিয়ার আর্মড এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস এন্টারপ্রাইজ, ফুললি লোডেড নিউক্লিয়ার বোম দিয়ে। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেভি সাথে অনবোর্ড নিউক্লিয়ার বোম দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার একদম দরজার সামনে, এমনকি কলকাতার খুব কাছে। এটা ছিল সরাসরি হুমকি। কিন্তু মস্কো চুপ ছিল না। কয়েকদিনের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন পাঠালো নিউক্লিয়ার সাবমেরিনস আর ওয়ারশিপস আমেরিকানদের টক্কর দেবার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে ইউএস আর সোভিয়েত নিউক্লিয়ার ফোর্সেস একদম মুখোমুখি দাঁড়িয়েছিল এই অঞ্চলে। বে অফ বেঙ্গল পরিণত হলো একটা সাইলেন্ট আন্ডার ওয়াটার চেসবোর্ড, পুরো দাবার খেলার মতো। টান টান উত্তেজনা। একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে বা পাইলট যদি ভুল করে মিসাইল লঞ্চ করে দেয়, তাহলে আমরা দেখতাম পৃথিবীর প্রথম নিউক্লিয়ার ওয়ার। ইউরোপে নয়, ভারত আর বাংলাদেশের এই অঞ্চলে। আর এখানকার অধিকাংশ অঞ্চলই ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু সৌভাগ্যক্রমে সেরকম কিছু হয়নি। যুদ্ধ শেষ হলো মাত্র 2 সপ্তাহে। ইন্ডিয়া সেই যুদ্ধে জিতে গেছিল, আর বাংলাদেশ নিজেদেরকে একটি স্বাধীন দেশ হিসেবে ডিক্লেয়ার করলো। কিন্তু কোল্ড ওয়ার দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটিকে বানিয়েছিল পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস ফ্ল্যাশ পয়েন্ট। আর এখানেই শেষ নয়। কোল্ড ওয়ারের ঝগড়ার জন্য জন্ম নিল পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম। আর ওদিকে ইন্ডিয়া আর মস্কোর বন্ধুত্বকে ঠেকাতে আমেরিকার পাকিস্তানকে সাপোর্ট করা এই অঞ্চলে এক নতুন
জিওপলিটিক্যাল টেনশন শুরু করলো, যা হয়তো আমরা আজও দেখতে পারছি, তাই না? এইসব যখন সামনাসামনি চলছিল তখন পিছনে গোপনে হচ্ছিল আরো অদ্ভুত একটা লড়াই, স্পাই বা গুপ্তচরদের খেলা। কি ছিল সেই রহস্য? কোল্ড ওয়ার ছিল স্পাইদের গোল্ডেন এজ। আপনি যদি হলিউডের জেমস বন্ডের সিনেমা দেখেন তাহলে বুঝবেন স্পাইরা কিভাবে কাজ করে। আসল গল্পগুলো আরো অবিশ্বাস্য। সেই রকমই একটা ঘটনা ঘটেছিল ব্রিটেনের লন্ডনে 1978 সাল। জিওর্জি মার্কভ নামের এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বাস স্টপে। তিনি হঠাৎ অনুভব করলেন কেউ যেন ছাতা দিয়ে তার পায়ে খোঁচা মারল। রহস্যজনকভাবে 3 দিন পরে তিনি মারা গেলেন। ডাক্তারি পরীক্ষায় জানা গেল ওই ছাতা দিয়েই তাকে খুন করা হয়েছিল, কারণ ওই ছাতার মধ্যেই ছিল মারাত্মক বিষ। এটা কোনো মুভি সিন নয়, এটা ছিল রিয়েল অ্যাসাসিনেশন বা হত্যা। এর পিছনে ছিল বুলগেরিয়ান সিক্রেট পুলিশ আর রাশিয়ার স্পাই এজেন্সি কেজিবি। স্পাইদের আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ছিল 1950 সাল, বার্লিন শহর। সিআইএ আর ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলে সিক্রেটলি ওরা একটা 1500 ফুট লম্বা টানেল খুঁড়েছিল ইস্ট বার্লিনের নিচে সোভিয়েত ফোন লাইন ট্যাপ করার জন্য। তখন ইস্ট আর ওয়েস্ট বার্লিন ছিল, কারণ ইস্ট আর ওয়েস্ট জার্মানি আলাদা ছিল। মাসের পর মাস তারা শুনছিল টপ সোভিয়েত মিলিটারি কথোপকথন। কিন্তু ইন্টারেস্টিং টুইস্ট হলো যে ব্রিটিশ ইন্টেলিজেন্সের ভেতরেই এক সোভিয়েত ডাবল এজেন্ট সবটা লিক করে দিয়েছিল রাশিয়ার কাছে। কেজিবি এই ব্যাপারটা প্রথম থেকেই জানতো, আর ওই টানেলকে ওরা ব্যবহার করত ভুলভাল এবং মিথ্যে তথ্য ফাঁস করতে। ব্রিটিশ ইন্টেলিজেন্স আর আমেরিকা সিআইএ একদম বোকা বনে গেছিল। এরকমই আরেকটা স্পাই ছিল যার নাম ছিল অলড্রিচ অ্যামিস। তিনি ছিলেন আমেরিকার একজন সিআইএ অফিসার, যিনি প্রায় 10 বছর ধরে সোভিয়েতের জন্য কাজ করেছিলেন গোপনে। তিনি এক্সপোজ করেছিলেন ডজন ডজন আমেরিকান স্পাইকে মস্কোতে, যাদের রাশিয়ানরা ক্যাপচার করে মেরে ফেলে। আর পুরস্কার স্বরূপ কেজিবি থেকে তিনি পেয়েছিলেন প্রায় $2 মিলিয়ন বেশি টাকা। কোল্ড ওয়ারের হিস্ট্রিতে তিনি ছিলেন অন্যতম ধনী দেশদ্রোহী। কিন্তু কোল্ড ওয়ারের সময়টা ছিল তথ্য প্রযুক্তিরও গোল্ডেন পিরিয়ড। একে অপরের থেকে এগিয়ে থাকার জন্য তৈরি হয়েছিল এমন এমন সিক্রেট গ্যাজেটস যা একদম অবাক করে দেবে, যেমন লিপস্টিকের ভিতরে হিডেন ক্যামেরা, জুতোর মধ্যে রেকর্ডিং ডিভাইস, এমনকি পায়রাদেরও ট্রেন করা হয়েছিল এনিমি বেসের ওপর দিয়ে উঠতে মিনি ক্যামেরা নিয়ে। এখন যেমন ড্রোন আবিষ্কার হয়েছে, তখন ওই পায়রা দিয়ে ক্যামেরা লাগিয়ে কাজ চলতো। এখানে বিলিয়ন্স অফ ডলার খরচ করা হয়েছিল এই টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য, খালি কে সবার আগে জিতবে এটার জন্য। এইরকম একটা রেষারেষি চলছিল দুজনের মধ্যে, কে হবে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল দেশ। এরকম স্পাই ডিভাইস কিন্তু এখনো তৈরি হচ্ছে। আপনি হয়তো খবরে দেখেছেন যে জার্মানরা কিভাবে স্পাই করার জন্য আরশোলার মতো ছোট ছোট রোবট বানিয়ে ছেড়ে দিচ্ছে এখন। মনে রাখবেন, যখন এই ডেঞ্জারাস খেলা চলছিল তখনও নিউক্লিয়ার বোমগুলো কিন্তু স্ট্যান্ড বাই পজিশনে রেডি অবস্থায় ছিল। আর একাধিকবার এই কোল্ড ওয়ারের চক্করে আমরা সত্যিকারের নিউক্লিয়ার যুদ্ধের খুব কাছাকাছি চলে এসেছিলাম। কোল্ড ওয়ারের জন্য আমেরিকা আর রাশিয়া একে অপরকে খুব ভয় দেখাতো, কিন্তু ওদের এই খেলা ছিল টান টান উত্তেজনার। অক্টোবর 1962। ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠলেন আর জানলেন পৃথিবী শেষ হতে পারে মাত্র 30 মিনিটের মধ্যে। এইটাই ছিল কিউবান মিসাইল ক্রাইসিস। আমেরিকা জানতে পারলো যে সোভিয়েতরা নিউক্লিয়ার মিসাইলস পজিশন করে রেখেছে কিউবাতে, আমেরিকা থেকে বা ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরে। তখনকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি এটা একদমই বরদাস্ত করতে পারলেন না, আর সোভিয়েত লিডার নিকিটা ক্রুশ্চেভের কাছে এটা ছিল বদলা নেওয়া। কারণ আমেরিকাও টার্কিতে সোভিয়েতের দিকে অনেক নিউক্লিয়ার মিসাইলস পয়েন্ট করে রেখেছিল। এই ইউক্রেনের যুদ্ধ শুরু হবার আগে দেখবেন এই রকমই কিছু ঘটনা ঘটে, যাতে ন্যাটো তাদের অনেক বোমারু অস্ত্র রেখেছিল রাশিয়ার বর্ডারের খুব কাছে। এই হাই টেনশন চলছিল প্রায় 13 দিন ধরে, ভীষণ উত্তেজনা। ওই সময় গোটা পৃথিবীর সমস্ত দেশ যেন নিঃশ্বাস আটকে রেখেছিল। আমেরিকান যুদ্ধজাহাজ কিউবাকে অবরোধ করে, সোভিয়েত সাবমেরিনসরা ঘুরছিল নিচে নিচে, সঙ্গে ছিল নিউক্লিয়ার টর্পেডো। প্রতি সেকেন্ড মনে হচ্ছিল এটাই হয়ে যাবে পৃথিবীর সর্বশেষ যুদ্ধক্ষেত্র। এক পর্যায়ে এক সোভিয়েত সাবমেরিন কমান্ডার ভেবেছিলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি অর্ডার দিলেন নিউক্লিয়ার টর্পেডো লঞ্চ করার জন্য, কিন্তু ওই সাবমেরিনে ছিলেন তাদেরই এক নেভি অফিসার ভ্যাসিলি আর্কিপভ। তিনি পারমিশন দিতে অস্বীকার করলেন, আর সেই একটা ডিসিশন আবার বাঁচিয়ে দিয়েছিল পৃথিবীকে এক বিধ্বংসী যুদ্ধের হাত থেকে। টেক্সট বুকে আপনি শুনবেন জন এফ কেনেডি এবং আমেরিকা জিতে গিয়ে ক্রুশ্চেভকে পিছিয়ে দিয়েছিলেন, কিন্তু সত্যিটা হলো ইউএস সিক্রেটলি প্রতিশ্রুতি দিয়েছিল টার্কি থেকে তাদের নিউক্লিয়ার মিসাইলস সরিয়ে নেবে। কোল্ড ওয়ার শুধু ধ্বংসের সম্ভাবনাই দেয়নি, বলতে পারেন একরকম ভাবে কোল্ড ওয়ার তৈরি করেছে আজকের পৃথিবীর অত্যাধুনিক তথ্য প্রযুক্তি। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আমরা যেসব টেকনোলজি এখন ব্যবহার করি তার উৎস ছিল কোল্ড ওয়ার। যেমন ধরুন আজকের ইন্টারনেট,
এটা ছিল একটা ইউএস মিলিটারি প্রজেক্ট আরপানেট। জিপিএস এর জন্ম হয়েছিল কোল্ড ওয়ারের স্যাটেলাইটস থেকে। আজকে স্মার্টফোনের জন্য যে মাইক্রোচিপ ব্যবহার করা হয় সেটা তৈরি হয়েছিল মিসাইল গাইডেন্সের জন্য, আর কম্পিউটারের অগ্রগতিও হয়েছিল এই সময়ে। এমনকি গুগল ম্যাপস এর জন্ম কোল্ড ওয়ারের এই ইনসিডেন্ট থেকে। 1983 সালে সোভিয়েত সৈন্যরা গুলি করে নামায় কোরিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 007, যেটা ভুল করে সোভিয়েত এয়ারস্পেসে ঢুকে পড়েছিল। এরপর আমেরিকা ঠিক করলো যে জিপিএস কে তারা সাধারণের জন্য ওপেন করে দেবে, মানে আপনি যখনই ওই ফোনে ডিরেকশন চেক করেন আপনি কোল্ড ওয়ারের টেকনোলজি ব্যবহার করছেন। কোল্ড ওয়ারে শুধু মিসাইলস আর বোম দিয়ে লড়াই হয়নি, এর ইম্প্যাক্ট পড়েছিল গান, সিনেমা আর কালচারেও। সোভিয়েতে বলিউড স্টার্স যেমন রাজ কাপুর ছিলেন হলিউডের থেকেও বেশি জনপ্রিয়। মেরা জুতা হ্যায় জাপানি এই গানটা ছিল ইন্দো সোভিয়েত ফ্রেন্ডশিপের একটা ন্যাশনাল অ্যান্থেম। এমনকি সোভিয়েত মহাকাশচারীরা মহাকাশে যখন গেছিল তখন ওরা ইন্ডিয়ান কারি নিয়ে গেছিল স্পেসে, ভারত আর রাশিয়ার বন্ধুত্বর খাতিরে। কিন্তু কোল্ড ওয়ারের অন্ধকার দিকটা এখানেই শুরু হয়েছিল। ভাবুন তো, যাদের একসময় আমেরিকা নিজের হিরো বানিয়েছিল, কয়েক দশক পরে তারাই আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে গেল। 1980 দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনা ঢুকেছিল। তাদের থামাতে সিআইএ আর পাকিস্তানের আইএসআই একসাথে হাত মিলিয়ে তৈরি করলো এক বিশাল প্রজেক্ট। আফগান ফাইটার্সদের দেওয়া হলো টাকা, অস্ত্র, এমনকি স্ট্রিঞ্জার মিসাইল, যে মিসাইল দিয়ে আকাশের সোভিয়েত হেলিকপ্টারকে নামানো যেত কয়েক সেকেন্ডে। সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে গেল, কিন্তু সেই সব ফাইটাররা চলে যায়নি। তারা ধীরে ধীরে বদলাতে লাগলো। কেউ তৈরি করলো তালিবান, আবার অন্য এক নেটওয়ার্ক জন্ম দিল আল কায়দাকে। আর কেবল কয়েক বছরের মধ্যেই সেই আল কায়দা ঘটালো ভয়ঙ্কর সেই 9/11 অ্যাটাক। ভাবুন একবার, ওয়াশিংটনে বসে যারা এই ডিসিশন নিয়েছিল সেটা কিভাবে পুরো 21st সেঞ্চুরির ইতিহাস পাল্টে দিল। কোল্ড ওয়ারের কারণে তৈরি হয় পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম। আমেরিকা আর চীনের গোপন সাপোর্টে পাকিস্তান ডেভেলপ করলো নিজেদের অ্যাটমিক বোম। আজ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে যা হাজার হাজার মানুষের জীবন শেষ করে দিতে পারে কয়েক মিনিটে। কিন্তু আয়রনিটা দেখুন, এই দেশের এমনই ইকোনমিক সিচুয়েশন যে এখনো নিজেদের নাগরিকদের প্রপার ইলেকট্রিসিটি পর্যন্ত দিতে পারে না। কোল্ড ওয়ারের সময় আমেরিকা পাকিস্তানের ভালোর চেয়ে নিজেদের স্বার্থের ওদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আর এটাই হলো রাজনীতির সবচেয়ে জঘন্য খেলা। তারপর এলো 1991, বার্লিন ওয়াল ভেঙে পড়লো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, কিন্তু কোল্ড ওয়ার ওটা কিন্তু শেষ হয়নি, শুধু নিজের রূপ বদলেছে। কাগজে কলমে কোল্ড ওয়ার শেষ হয়েছিল 1991 সালে, কিন্তু আসলেই কি এই কোল্ড ওয়ার শেষ হয়েছিল? আজও 12,000-এরও বেশি নিউক্লিয়ার ওয়েপন্স লুকোনো আছে সারা পৃথিবীতে। যে কোনো সময়ে এগুলো ফায়ার করতে পারে উইদিন মিনিটস। ইউএস আর রাশিয়া আজও একে অপরকে স্পাই করে যাচ্ছে। এখন সেটা একদম অন্য লেভেলের। এটা হচ্ছে সাইবার ওয়ার, ড্রোন অ্যাটাক, হ্যাকিং। পিছনে হয়তো তৈরি হচ্ছে মানুষের মতো অস্ত্রধারী রোবটস, একেবারে হিউম্যানয়েড রোবটস। একটা এরকম খবর এসেছিল রিসেন্টলি, চাইনিজ ফ্যাক্টরিতে তারা এরকম হাজার হাজার হিউম্যানয়েড রোবটস তৈরি করছে। তাহলে বুঝতে পারছেন যে এটা হবে নতুন ধরনের যুদ্ধ। কোল্ড ওয়ারের সময় আমেরিকা চেয়েছিল সোভিয়েতকে আইসোলেট করে দিতে, মানে সোভিয়েত ইউনিয়নকে চারদিক থেকে একা করে দেওয়া, যাতে তারা দুর্বল হয়ে পড়ে। তখন আমেরিকা একটা অদ্ভুত কাজ করলো, তারা নিজেরাই চায়নার সাথে বন্ধুত্ব শুরু করলো, কারণ তারা ভেবেছিল চীনকে পাশে টানলে সোভিয়েত আরো একা হয়ে যাবে। কিন্তু এর ফল হলো একদম উল্টো। চায়নাই ধীরে ধীরে সুযোগ নিয়ে নিজেদেরকে একটা বিরাট বড় ইকোনমিতে পরিণত করলো, আর তাদের পাওয়ার আরো বাড়িয়ে ফেললো। আজকে চীন একটা সুপার পাওয়ার হয়ে উঠেছে। তার শুরুটা আসলে কোল্ড ওয়ারের এই স্ট্র্যাটেজি থেকেই। কোল্ড ওয়ার কখনোই আসলে কোল্ড ছিল না, এটা ছিল গেম অফ পাওয়ার, প্রক্সি ওয়ার, সংস্কৃতির লড়াই আর নতুন নতুন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। এই রেষারেষির জন্য একবার রাশিয়া এগিয়ে থাকতো, একবার আমেরিকা এগিয়ে থাকতো। এই যুদ্ধই আমাদের হাতে তুলে দিয়েছে ইন্টারনেট, স্যাটেলাইট, স্মার্টফোন, কিন্তু একই যুদ্ধ আমাদেরকে দিয়েছে টেররিজম, এন্ডলেস প্রক্সি যুদ্ধ, যেখানে সামনাসামনি যুদ্ধ হয়নি, সবই হয় ভিতরে ভিতরে। আর আজও আমরা ভয়ে বেঁচে থাকি নিউক্লিয়ার ওয়ারের। কিছুদিন আগেই হয়তো আপনারা শুনেছেন যে রাশিয়া, পাকিস্তান সবাই হুমকি দিয়ে যাচ্ছে নিউক্লিয়ার অ্যাটাকের। আর আসল প্রশ্নটা হলো, কোল্ড ওয়ার কি সত্যি শেষ হয়েছে, নাকি শুধু নাম পাল্টেছে, রূপ পাল্টেছে, কিন্তু আজও আমাদের চারপাশেই চলছে সেই অদৃশ্য যুদ্ধ। কোল্ড ওয়ারের সাথে সাথে আমি আরেকটি ভিডিও বানিয়েছি যেখানে সম্পূর্ণভাবে দেখিয়েছি কিভাবে মিডল ইস্ট এখনো চলছে, কে ছিল এর পিছনে,
কিভাবে মিডল ইস্ট তৈরি হলো, কিভাবে তৈরি হলো বড় বড় ডিক্টেটর সাদ্দাম হোসেন, গাদ্দাফি, আসাদ, ইরাক থেকে সিরিয়া, প্যালেস্তাইন থেকে ইসরায়েল, গাজা, ইয়েমেন, কারা এদের সীমানাগুলো ভাগ করলো যাতে বিবাদ চলেই যাচ্ছে। এটা কি বড় কোনো ষড়যন্ত্র? কারা ছিল এর পিছনে? বিশৃঙ্খলার মধ্যে কিভাবে জন্ম নেয় বিভিন্ন গোষ্ঠী, আইসিস, হামাস, ইন্তিফাদা, হউথি, কিভাবে এককালের বিখ্যাত মেসোপটেমিয়া, ব্যাবিলন, পার্সিয়ান এম্পায়ারের মতো বড় বড় সাম্রাজ্য হয়ে উঠল আজকের যুদ্ধ বিধ্বস্ত মিডল ইস্ট। কোথায় ভুল হলো? ভীষণই ইন্টারেস্টিং পর্ব, অবশ্যই দেখুন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আজকের পর্বটি এইটুকুই। আপনাদের যদি এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, পারলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, আর তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের এপিসোডে দেখা হবে।